জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আমরা যে ইষ্টভৃতি করি সেটা কি আমাদের 30 দিনেই পাঠানো উচিত, নাকি 1-2 দিন যদি পার হয়ে যায় তাতে কি কোনো অসুবিধা আছে? তো এই সম্পর্কে কিছু আলোচনা করব। সত্য ঘটনা বলতে পারেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। 30 দিন পূর্ণ হওয়ার সময় জল গ্রহণের পূর্বে ইষ্ট সকাশে নিজ হাতে শ্রদ্ধা ভরে পাঠানোই বিধি। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রাচীন ভারতের রাজাদের উদাহরণ দিয়ে বলেছেন, আগে রাজা মহারাজারা পর্যন্ত ইষ্টার্ঘ্য নিয়ে মাথায় করে গুরুর কাছে বয়ে এনে দিত। এখন অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো। অনুকল্পে গুরু সেবা চাকর বাকর দিয়ে করাতে নেই, নিজ হাতে করতে হয়। গঙ্গাধর কবিরাজ ও তার স্ত্রী নিজ হাতে গুরু সেবা করতেন। ওই রকম সেবায় শ্রদ্ধায় বাড়ে, আধ্যাত্মিক ও আদিভৌতিক জীবন বিবর্তিত হয়ে ওঠে। ইষ্টভৃতি যথা নিয়মে যথা সময়ে পাঠানোই একান্ত আবশ্যক। মনে প্রাণে ভাবতে হয় যে ইষ্ট আমার একান্ত আপন, গুরুজন পিতৃসম, আমি তাকে দেবই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন। এই রকম চিন্তাটি করে নিলেই হয়। এই রকম চিন্তাই আমাদের মাথায় আনতে হবে যে আমরা যদি 30 দিনের পয়সাটা 30 দিনে না দিতে পারি তাহলে আমার ঠাকুর তো না খেয়ে থাকবেন। তাকে না খেয়ে আমরা রাখতে পারবো? আমরা যদি খাই তাকেও তো খেতে দিতে হবে। সে আমার ঠাকুর, আমার প্রাণের ঠাকুর। ইষ্টভৃতি ইষ্ট সকাশে পাঠানোর শ্রী শ্রী ঠাকুর কথিত ও নির্দেশিত একমাত্র স্থান হলো সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস। একদিন এক মা তার ইষ্টভৃতির পয়সা মাসান্তে শ্রী শ্রী ঠাকুরের সামনে রেখে প্রণাম করলেন। সেদিকে লক্ষ্য রেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও কিসের পয়সা? উক্ত মা বললেন, আমার ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও এখানে না, ইষ্টভৃতি দিতে হয় ওই আমার অফিসে। উক্ত মা বললেন, ফিলান্থ্রপি অফিসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। সাম্প্রতিককালে ইষ্টভৃতি পাঠানোর ব্যবস্থা উপায় খুবই সহজ করে দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা। তারই প্রেরণায় ভারতের সমস্ত সৎসঙ্গ কেন্দ্র, মন্দির ও বিহারের অধীনে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে স্থাপিত হয়েছে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র। এখন আমরা উপযোজনা কেন্দ্রতে খুব সহজেই ইষ্টভৃতির পয়সা 30 দিনে পৌঁছে দিতে পারছি। কত সুযোগ সুবিধা হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা কিছুই করি না। অনেকে এমনও আছেন যারা 30 দিনে না দিয়ে 35 দিনে কি 40 দিনে, তারও বেশি, অনেকে 2 মাসের পয়সা একবারে দিয়ে যান। এটা কিন্তু একদমই উচিত নয়। আপনারা এটুকু মনে করবেন যে আমি যদি 30 দিনের পয়সা না দিই তাহলে আমার ঠাকুর না খেয়ে থাকবেন, আমার পরম পিতা না খেয়ে থাকবেন। তাকে না খেয়ে রাখতে আমরা একদমই চাইব না। তাই 30 দিনের পয়সা 30 দিনে দেওয়ারই চেষ্টা করবেন। তারই প্রেরণায় ভারতের সমস্ত সৎসঙ্গ কেন্দ্র, মন্দির ও বিহারের অধীনে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে স্থাপিত হয়েছে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র। এতে একই দিনে অতি কম সময়ে সহজে ইষ্টভৃতির অর্ঘ্য জমা দেওয়া যায়। তাছাড়া ওই কেন্দ্রকে আশ্রয় করে মহল্লায় মহল্লায় গড়ে উঠেছে সম্প্রীতির বন্ধন ও পারস্পরিক মিলন সেতু। উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত। সঙ্গে সঙ্গে চলছে ইষ্টকর্মের প্রচার ও প্রসার। সর্বোপরি উপযোজনা কেন্দ্রগুলি মানব সেবায় নিয়োজিত হচ্ছে। তাছাড়া ইষ্টভৃতির অর্ঘ্য প্রশস্তি ইষ্টভৃতি জমা দেওয়ার পরের মাসে বা তার পরের মাসে লাভ করা যাচ্ছে সহজে। এখানে উল্লেখ্য যে ইষ্টভৃতি জমা দেওয়ার পর অর্ঘ্য প্রশস্তি সংগ্রহ করা গুরু ভাই বোনের কর্তব্য। এ সম্পর্কে
সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের নির্দেশিত কথাগুলি অবশ্যই শুনুন। নিজের ইষ্টভৃতি ঠিকমতো পাঠানো, অন্যরাও যাতে ঠিকমতো পাঠাতে অভ্যস্ত হয়ে ওঠে খেয়াল রাখবেন। ইষ্টভৃতি পাঠালে আমার কর্তব্য শেষ হয় না, কর্তব্য শেষ হবে অর্ঘ্য প্রশস্তি হাতে পৌঁছানোর পর। অর্ঘ্য প্রশস্তি হাতে এলে বুঝবো ঠাকুর আমার পয়সাটি গ্রহণ করেছে। তাই ইষ্টভৃতি 30 দিনে পাঠানোর চেষ্টা করবেন। আর ইষ্টভৃতি শুধু পাঠালেই হবে না, সেই অর্ঘ্য প্রশস্তি যতদিন না আপনার হাতে আসছে ততদিন বুঝবেন ঠাকুর আপনার পয়সাটি গ্রহণ করেনি। যখন সেই অর্ঘ্য প্রশস্তি হাতে পেয়ে যাবেন তখন অবশ্যই বুঝে যাবেন যে হ্যাঁ, ঠাকুর আমার ইষ্টভৃতি গ্রহণ করে নিয়েছে। এইভাবে আপনারা 30 দিনে অর্ঘ্যটি জমা দেওয়ার উপযোজনা কেন্দ্র আছে, সেখানে জমা দেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।